তোমাদেরকে চাই যে তোমরা আমাদের সাথে থাকো। আমি গল্পটা তাহলে বলি। 31 তারিখ বুধবার আমি ক্লাস নিচ্ছিলাম আমার অফলাইন ব্যাচে। তখন কটা বাজে জানিস? 10:40। হ্যাঁ, 10:40 বাজে। রিপন স্যার তখন তো আপনি ক্লাসে, আমি আর আপনি ক্লাসে ছিলাম। রিপন স্যার ইংলিশ ভার্সনে ক্লাস নিচ্ছিলেন, ইংলিশ ভার্সন অফলাইন ব্যাচে। আমি বাংলা ভার্সন অফলাইন ব্যাচে এইচএসসি 26 এর ব্যাচে ক্লাস নিচ্ছিলাম। ক্লাসের মাঝখানে অন্তত পক্ষে 25 জন পুলিশ ঢুকলো অফিসে, আমাদের অফিসে, এবং এসে বললো যে আমাদেরকে খোঁজ করলো, আমাদের সাথে কথা বলতে চাইলো, এবং আমাকে শেষ পর্যন্ত বললো যে ওসি সাহেব আপনার সাথে কথা বলবে। এটা বলে আমাদেরকে অফিস থেকে নিয়ে গেল, এবং অফিস থেকে নিয়ে যাওয়ার পর আমাকে এবং সানিকে নিয়ে গেল অফিসে। তারপরে ঘটনা সানি বলুক। হ্যাঁ, সানি বলুক তারপরে ঘটনা। আমরা আসলে কি বলবো, কথা বলতে পারতেছি না। আসলে কিছু জিনিস স্মরণ করে এই কয়দিন ভিতরে ছিলাম আমরা, যখন জেলখানায় ছিলাম, অনেক পরিবারের, মানে হাজার হাজার পরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে। কত বাবা মায়ের কান্না, তোমাদের কত, বা যারা এখানে দেখতেছেন কতজনের সন্তান নাই, ভাই বোন নাই। মানে আমরা যখন, মানে তাদের কথাগুলো খুব বেশি মনে পড়তেছে যাদের জীবন গেছে। আমরা তো দিন শেষে বাবা মায়ের কোলে ফিরতে পারছি, বাবা মায়ের কোলগুলো খালি হয়েছে। যাই হোক, ওই দিনের ঘটনাটা আমাদের অফিস থেকে অফিসে আসলো ওনারা, এসে কথাবার্তা বলার পর অফিস থেকে আমাকে এবং স্যারকে নিয়ে বের হইলো। বের হওয়ার পরে আমাদের অফিসের পাশেই রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা। তো এখান থেকে আমরা বলতেছিলাম যে কি বিষয় বা কি প্রয়োজনে। তা বললো যে ওসি স্যার একটু কথা বলবেন আপনাদের সাথে। ফাদ স্যারকে বলতেছিল আপনাদের সাথে কথা বলবেন, চিন্তার কোনো কারণ নাই, চলেন একটু যাই। তো একটু ওয়েট করলাম। কিছুক্ষণ পর ওনাদের গাড়ি আসলো। গাড়ি আসার পর পুলিশের ভ্যানে, যে সিটে বসেছিলাম এই সিটে প্রথমবারের মতো বসছি আমরা। তো পুলিশের ভ্যানে করে আমাদেরকে নিয়ে গেল থানায়। থানায় যাওয়ার পরে, থানায় ঢোকার পরেই একটা কথা বলতে, মানে এটা অনেক প্রাউড ফিল হয়। থানার গেটের সামনে একটা স্টুডেন্ট ছিল আমাদের, হ্যাঁ, যে একজন স্টুডেন্ট, যুবরাজ। প্রাউড ফিল হয় আসলে, হ্যাঁ, প্রাউড ফিল হয় আসলে। দেখে আমরা যে পুলিশের উপরে লাগাতার আক্রমণ করতেছি না, সব পুলিশ তো এক না, সবার ফ্যামিলি তো একটা, সবাই সব রকম হয় না। ও পুলিশের ফ্যামিলির, ওর বাবা পুলিশ। ও দৌড়ে আসছিল, ছুটে আসছিল, ওর আপ্রাণ চেষ্টা করছে যেন আমাদেরকে না আটকায়। ও হয়তো সিচুয়েশনটা বুঝতে পারতেছিল। তখন আমরা আশ্বস্ত ছিলাম যে আমরা তো ওই লেভেলের কোনো ক্রাইম করি নাই যে আমাদেরকে আটকিয়ে রাখবে। তো আমাদের ওই বিষয়টুকু বিশ্বাস ছিল যে হয়তো ওসি স্যার আমাদেরকে বলবেন যে স্টুডেন্টদেরকে একটু বুঝান, যারা যাতে এগুলো ভাঙচুর এগুলোতে না যায়, স্টুডেন্টদেরকে ইনকারেজ করেন। আমরা এইটুকু এক্সপেকটেশন আমাদের ছিল আর কি। তো আমরা যখন অফিসে গেলাম, ওখানে শুধু ওসি স্যার না, ওসি স্যারের ঊর্ধ্বতন আরো কয়েকজন কর্মকর্তা বসা ছিলেন। তো ওখানে যাওয়ার পর আসলে ওইভাবে কথা বলার সুযোগ আর পাই নাই, আমরা কথা বলার সুযোগ পাইনি। ফার্স্টে আমি আর স্যার গেলাম, দুজনের সাথে কিছু খারাপ ব্যবহার, মুখ দিয়ে হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, কিছু বাজে ব্যবহার আমাদের সাথে হয়েছে। তখন যখন আমাদের অফিস থেকে নিয়ে গেছি, তোমাদের অফিসে তখন আমাদের অফিস স্টাফ যারা প্রায় ম্যাক্সিমাম সবাই ছিলেন, তো তারা সাথে সাথে ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে তখন কেউ তো আর বসে থাকতে পারেন নাই। আমরা হয়তো গেছিলাম সাহস নিয়েছে, কারণ আমরা তো অপরাধ করি না, কিন্তু ওনারা তো চিন্তিত, কারণ যে পরিমাণে গুম হত্যা হচ্ছিল। তো সাথে সাথে আমাদের এমডি স্যার এবং রিপন স্যার প্রথমত দুজন দৌড়ে চলে গেল। দুজন একদম দৌড়ে চলে গেল আমাদের সাথে সাথে। কিছুক্ষণের মধ্যে দেখলাম ওনাদের একবার, আমরা ফিল করতেছিলাম রুমের বাইরে কেউ আছে। গেটটা একটু খুললো, আমি সাইড দিয়ে হালকা একটু দেখতে পাচ্ছিলাম যে রিপন স্যারকে আমি দেখতে পাচ্ছিলাম, রিপন স্যার আসছে। তার কিছুক্ষণের মধ্যে ওসি বললো যে কারা আছে ওনাদের দুজনকে ভিতরে আন। ওনারা দুজন ভিতরে গেল। ওনাদের এস তো আপনারা যারা দেখতেছেন সবাই কল্পনা করতে পারেন। তো ওনাদেরকে যাচ্ছে তাই গালিগালাজ ভাষা ব্যবহার ওনাদের সাথে হয়েছে। ওনারা তো যদি স্টুডেন্টদের সাথে থাকা যদি অপরাধ হয়, সেই জায়গায় আমরা অপরাধী। ওনারা আমাদের বাবার বয়সী, ওখানে যারা ছিল কেউ ওনাদের থেকে বয়সে বেশি ছিল আমার কাছে মনে হয় না। ওনাদের সাথে কথা বলা, ওনাদের সাথে যে ব্যবহার গুলো, কিছুক্ষণ পরেই ক্যামেরা দিয়ে দেখতে পাইলো বাইরে আরেকজন দাঁড়ায় আছে। তো ভিতরে একজন এসে বলতেছে কি যে বাইরে আরেকজন আসছে। বলে কি নাম? বলে মনিরাল ইসলাম। বলে আনেন ওনাকেও ভিতরে আনেন। স্যার গেল। স্যারের আমার বাবার 2-3 ব্যাচ জুনিয়র হচ্ছে স্যার, আমার বাবা। তো স্যার গেল। স্যার যে প্রতিষ্ঠান বিলং করে, বুয়েট, আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পাবলিকের ভিতরে আমরা যে টপ লেভেল, সবার যেটা স্বপ্ন থাকে, বুয়েট 97 ব্যাচের স্টুডেন্ট। স্যার গেল, পরিচয় দিল যে এখানকার, আমরা এখানে আসছি। মানে আমরা এতবার
তাদেরকে সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি যে আপনারা একটু প্লিজ আমাদের কথাটা শুনেন, আমাদের অ্যাক্টিভিটিসটা দেখেন, আমরা কোথায় গিয়েছি, কি করেছি, স্টুডেন্টদের সাথে এখানে আমাদের ইনভলভমেন্ট কতটুকু, কোন জায়গাটা স্টুডেন্ট করেছে আর কোন জিনিসগুলো স্টুডেন্ট করে নাই, কোন সম্পদ, রাষ্ট্রীয় সম্পদগুলো স্টুডেন্টরা ভাঙছে আর কোথায় স্টুডেন্টরা যায় নাই, আমরা কোন জায়গাতে ছিলাম, বলার কোনো সুযোগ দেয় নাই। স্যারকেও ফিজিক্যালি টর্চার করছেন। এই যে যে ব্যবহারগুলো, মানে একটা আতঙ্কে ছিলাম। এবং সবার শেষে ওরা হচ্ছে আমাদের ফোনগুলো সার্চ করতেছিল অনবরত। তো সবার শেষে এই যে আমাদের ছোট ভাই, আমাদের অফিসের, ও মানে বলা চলে যে আমাদের সবার অনেক আদরের, অফিসের যে কোনো কিছু হইলেই সবার আগে আমরা রাজকে খুঁজি, সবার আগে হচ্ছে আমরা রাজকে খুঁজি। হ্যাঁ, অফিসে যতবার রাজ শব্দটা উচ্চারণ হয় এটা আসলে আমাদের অফিসে কেউ আসলেই বুঝতে পারবে। তো সর্বশেষ ওকে অফিস থেকে নিয়ে গেল। অফিস থেকে নিয়ে যে ওকেও আমাদের সাথে একটা কথা খুব কানে বাজে, আমি মাঝে মানে হয় না যে খারাপ সময় গেলে ঘুমের ভিতর দুঃস্বপ্ন, ওকে যখন প্রথম আমাদের পাশে আনলো ততক্ষণে আমি ফাহাদ স্যার খুব ভাবে আহত, আমরা বসতে পারতেছিলাম না, শুয়েছিলাম। ও পাশে এসে বলতেছে, ভাই আমাকেও কি মারবে? কথাটা মানে এরকম ভাবে ও যখন বলতেছিল ওর চোখ সলমল করতেছে, আমাদের চোখ দিয়ে তখন অনবরত পানি বেরোচ্ছে। হুট করে এসে বলে যে ভাই আমাকেও কি মারবে? তখন আমি বলছি কি যে দেখ আমাদের হাতে তো কিছু নাই, তবে মনে হয় না আর কাউকে টর্চার দিবে। এই লাইন থেকে আমি বলি, ওই দিন রুমের মধ্যে কি হয়েছে, আমাকে আর সানিকে যখন ফার্স্ট টাইম নেওয়া হইলো রুমের মধ্যে, ওই দিন রুমের মধ্যে কি হয়েছে এটা আমি বর্ণনা করতে চাই না। এই নৃশংসতা কি হয়েছে, আমার শরীরে এখনো ক্ষত চিহ্ন আছে। আমরা এই ক্ষত চিহ্নের বিবরণটা আমি এখন বলতে চাচ্ছি না, এটা কোন এক সময় বলবো। আমি তখন আল্লাহর কাছে একটা মানে আমি একটা রিকোয়েস্ট করছি যে আল্লাহ তুমি যদি বিশ মিনিটের মতো মারা হয়েছে, এবং এই 20 মিনিটে স্যার এগুলা কথা বলবে স্যার, এগুলা আমি আসলে ফিজিক্যালি টর্চার নিতে পারি। ঘটনা হচ্ছে আমাকে অন্তত আমার উপরে যতটা আঘাত আসছে তার চাইতে আঘাত বেশি গেছে গরুর উপরে। এই মানুষটাকে যে পরিমাণ মারা হয়েছে, তারপর আমার ওয়াইফ, ওকে টার্গেট করা হয়েছে যে ও কি পোস্ট দিছে, আমাদের টিচাররা কি পোস্ট দিছে, প্রত্যেকটা টিচারের পোস্ট ওদের সামনে ছিল। এবং আমার কাছে মনে হয় যে কোনো না কোনো ভাবে এই ইনফরমেশনটা, আমাদের ইন্টারনাল ইনফরমেশনটা আমরা যখন টের পাচ্ছিলাম যে আসলে আমাদের উপর কি হচ্ছে, সানি যতটা চর খাইছে, সানি যতটা মানে বেতের বাড়ি খাইছে, আমার সারা জীবনের বেতের, আমাকে ফিজিক্যালি যে পরিমাণ মারা হয়েছে এটার বর্ণনা করে শেষ করা যাবে। তারপর আমার হ্যান্ডকাফ লাগালো, হ্যান্ডকাফ লাগানোর পর থানার হাজতে দেখা হলো। থানার হাজতে যাওয়ার পরে, হাজত তো জীবনে দেখি না যে হাজত জিনিসটা কেমন, এমন হাজত জিনিসটা যে কি এটা তো আমরা মুভিতে দেখতাম। জীবনে রিয়েল লাইফে বেল্ট খোলো, পকেট থেকে সব বাইর করো, মানি ব্যাগ টানি ব্যাগ সব বাইর করো, বাইর করে একদম বডিটা সহ একটা নিথর বডি, যে বডিটাতে মারা হয়েছে, হ্যান্ডকাফটা খুলে হাজতে দিয়ে দিল। হাজতে দেওয়ার পরে আমি শুয়ে পড়লাম। রিপন স্যার বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে হচ্ছে কি। উনি তখন আল্লাহর কাছে একটাই দোয়া করতেছিল, স্যার আপনি একটু সহ্য করেন। ততক্ষণে আমার অবস্থা কাহিল, মানে আমার হাত নড়তেছিল না। এমন সময় থানার ভিতরে আমাদের জন্য দুপুরের খাবার আসলো। তো দুপুরের খাবার দিছে ভাত আর কি জানি মুরগির মাংস আর হচ্ছে কিছু একটা শাক। তো আমার মনে হচ্ছিল যে সার্ভাইভাল ক্যাপাসিটি, যে এই মুহূর্তে সার্ভাইভ করতে হবে। আমার তো পিটাইছে, সানিরে পিটাইছে, সানির হাত এখনো দাগ আছে, আমার পায়ে তো দাগ আছেই। বলতে চাচ্ছিলাম না কথা, কিন্তু ইমপ্রম্পটু চলে আসতেছে। এরপরে হাত দিয়ে কোনো মতো খাইলাম। খাওয়ার পরে ওইখানে কতক্ষণ সানি স্টে করলাম স্যার? 2 ঘন্টা। হ্যাঁ, প্রথমে 40 মিনিট করে ওরা ইন করেছে, তারপরে আমাদের ওইখানে প্রায় 1.5 ঘন্টা, 3:30 4টা পর্যন্ত। হ্যাঁ, 3:30 4টা পর্যন্ত আমরা থানার হাজতে ছিলাম। আমার এই যে অফিসে যত স্টাফ এখানে আছে, ক্যামেরাটা ঘুরেলে দেখা যাবে এখানে অন্তত 20-25 জন আছে। কেউ আমার এই অফিসের স্টাফরা পর্যন্ত এই গল্প জানে না। আমি আজকে লাইভে এই সকল টিচার রিল্যাক্স রিল্যাক্স। আমার এই টিচার
এনারা কেউ জানে না কিন্তু গল্প। আমি 7:30 লাইভ করবো বলছিলাম, হ্যাঁ 7:30 লাইভ করবো বলছিলাম না, আমার এখানে আসতে দেরি হয়েছে। এনাদের কাউকে আমি কিছু বলতে পারিনি, আমার 7:30 লাইভ করবো, দেরি হয়ে গেছে। এই স্টোরিটা আমি এখনই বলতেছি, মানে এটা একদমই হচ্ছে মানে এই মুহূর্তের বলা স্টোরি, এটা মানে লাইভে আমি বলতেছি, আমার টিচারও শুনতেছে স্টোরিটা। হ্যাঁ, কারোর সাথে শেয়ার করিনি, সুযোগই হয়নি। তো গুরু অনেক বলতে ইচ্ছা করতেছে। বলেন বলেন বললে হালকা হতে পারবেন, বলেন। ওকে, থানার থানার হাজতে তখন কয়টা বাজে গুরু? 4:30। 4:30, হ্যাঁ 4:30 আমাদের থানার হাজত থেকে বাইর করলো, হাতে হ্যান্ডকাফ। মানে নিজেরা মনে হইতেছিল এটা কি পতঙ্গ, মানে হ্যান্ডকাফ লাগায় এই বের হোক, বের করলো। বের করার পরে আমাদের 3 জনের ছবি তুললো আমাদের। হ্যাঁ, ভুল হলে আপনি একটু মনে করে দিন। 3 জনকে থানার হাজত থেকে বের করে এমনি একটা ছবি তুললো। আমি ছবি তোলার পরে তখন নরসতের শাহেদ ভাইয়ের সাথে আমার দেখা, আর সানির ফুফু ছিল তখন। অলমাইটি ব্লেসে ওনাকে আল্লাহ পাঠাইছে সামহাউ, এবং উনি আমাদেরকে, আমার মনে হয়েছে যে সামবডি ইজ দেয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদেরকে কি করলো, থানার হাজত থেকে প্রিজন ভ্যানে ঢুকে পাঠাই দিলে। আমরা তো কিছু বুঝতেছি না কোথায় যাচ্ছি। প্রিজন ভ্যান থেকে আমাদের 3 জনকে নিয়ে ঘুরে আবার একটা কতক্ষণ গিয়ে ইউটার্ন নিয়ে আবার থানায় ডিসি অফিসে নিয়ে যাচ্ছিল সম্ভবত রিভাইজ করার জন্য, আরেকবার অ্যাসল্ট করার জন্য। হ্যাঁ, না তখন আমরা তখন কি মনে হচ্ছিল, ডিসি অফিসে যাচ্ছিল। ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল, এটা তখন আমাদের ধারণা ছিল। না ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যখন আমাকে অ্যাসল্ট করছিল, ওই সময় হচ্ছে ওরা ফেসবুকে দেখছিল যে স্টুডেন্ট জড়ো হয়ে গেছে এই কাজীপাড়া এবং এই 12 নম্বর সাইডে, 14 নম্বর সাইডে, 1 নম্বর সাইডটা ফাঁকা আছে। সেই জন্য তারা আমাদেরকে অ্যাসল্ট করাটা বন্ধ করে দেয়। ওই মুহূর্তে অ্যাসল্ট করাটা বন্ধ করে দিয়ে উঠে যায় আমাদেরকে হাজতে দিয়ে দেয়। তারপর তারা ওইখানে ইয়াতে চলে যায়, ডিসি অফিসে চলে যায়, এবং সেখান থেকে কল করেছে। এটা আমি বলতে শুনেছি, যখন আমাদেরকে বের করছিল বলছিল যে আমরা ডিসি অফিসে যাবো, এবং আমাদেরকে ডিসিতে দিয়ে দেওয়া হচ্ছিল। এবং এর আগে যাদেরকে এই ধরনের করা হয়েছে তাদেরকে ডিসি অফিসে পুনরায় নিয়ে অ্যাসল্ট করা হয়েছে। সো ওইখানেও সম্ভবত ওরা স্টুডেন্ট কন্ডিশন খারাপ দেখে স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে ফেলেছিল সম্ভবত, আমার যেটা মনে হয়, আমরা তো ভিতর থেকে খুব একটা অবজার্ভ করতে পারিনি। তো ব্যারিকেড দিয়ে ফেলার কারণে তারা গাড়িটা ঘুরায় নিয়ে পুনরায় থানায় ব্যাক করে। থানায় ব্যাক করার পর তখন আমরা তো টেনশন যে ঘুরে থানা থেকে তখন কতক্ষণ গাড়িটা চলছে, 10 মিনিট, 15 মিনিট গাড়িটা গেল। গাড়িটা গিয়ে আবার ঘুরে হচ্ছে আবার থানা থেকে আসার পরে বাকি যে 3 জন, আমাদের টোটাল 6 জন, আমাকে, গুরুকে, সানিকে নেওয়ার পরে বাকি 3 জনকে নিয়ে এবার চলে গেল ডিরেক্ট ডিবি অফিসে। তো ডিবি অফিসে যাওয়ার পর সবচাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে ডিবি অফিস আমাদেরকে রিসিভ করলো এবং তারা আমাকে চিনতে পারলো। ডিবি অফিসের কয়েকজন কর্মকর্তা আমাকে চিনতে পারছে যে আপনার ক্লাস তো আমার মেয়ে দেখে, আপনার ক্লাস তো আমার ছেলে দেখে। এবং আমার কাছে তখন রিলিফ লাগতেছিল, আমাদের সবার কাছে, যে মানে আমরা একটু হ্যাপি ফিল করতেছিলাম যে আমরা মনে হয় একটা ভালো জায়গায় আসছি। ভবিষ্যৎ একেবারে আননোন ছিল আমাদের, যে আমাদের সাথে কি হবে। ডিবি অফিসের লোকজন বলতেছিল যে আপনারা এখানে কিভাবে, মানে আমরাও তখন খুলে বলতে পারছিলাম না। তো ডিবি অফিসে আমরা এটা ভয় ছিলাম যে আমাদেরকে পুনরায় মারধর করা হবে, কিন্তু সারপ্রাইজিংলি ডিবি অফিস আমাদের প্রথমে প্রোফাইলিং করলো। প্রত্যেকের এভরি সিঙ্গেল ডেটা ইনপুট করা হচ্ছিল। প্রত্যেকে আমার এক একজনের ডেটা ইনপুট করতে মিনিমাম 20 মিনিট, 20-25 মিনিট করে। তো 6 জন মানুষের 1 ঘন্টা 20 মিনিট আমরা শুধু এক জায়গায় বসেছিলাম এই বডিতে আঘাত নিয়ে। ওয়াশরুমে যেতে গেলে হ্যান্ডকাফ পরে, ওয়াশরুমে নিয়ে যায়, হ্যান্ডকাফ পরে নিয়ে আসে। এই অবস্থায় প্রোফাইলিং করতে করতে প্রোফাইলিং শেষ হলো কয়টায়? 10:30। হ্যাঁ, বলা যাচ্ছে 10:30। এখন এরপরে ওইখানকার কর্মকর্তা যখন দেখলো যে আমাদের উপরে এরকম আঘাত করা হয়েছে, তখন উনি, আল্লাহর কি মানে অশেষ কৃপা, উনি ওই ডিবি অফিসার যিনি হচ্ছেন ট্রিটমেন্ট দেন, ওনাকে নিয়ে আসা হইলো, আমাদেরকে অয়েন্টমেন্ট দেওয়া হইলো, আমাদেরকে ঔষধ খাওয়ানো হইলো। এটা আমাদেরকে ডিবি অফিসে ফার্স্ট এইড দেওয়া হয়েছে। প্রাইমারি ডিসকাশনের পরে আমাদেরকে সাইবার ইউনিটে শিফট করছে। প্রথমে আমরা ছিলাম ক্রাইম ডিভিশনে আমাদের ডেটা এন্ট্রি করা হয়েছিল। সেখানে ডেটা এন্ট্রি শেষ করে আমরা প্রায় 9:30 এরকম টাইমে সেখান থেকে আমাদেরকে সাইবার ডিভিশনে শিফট করা হয়। সাইবার ডিভিশনে সেখানে তারপর থেকে আপনি বলেন, অসুবিধা নেই। তারপরে হচ্ছে তখন আমাদেরকে বলা হইলো যে যেদিন মেট্রো রেল ভাঙা হইলো সেদিন ছিল শুক্রবার, 19 তারিখ। তো আমরা তো আমাদের ঘটনা সানিকে বললাম আপনারা কই ছিলেন? আমরা বললাম আমরা তো আন্দোলনে, আমরা তো কোনোদিন কোন স্টুডেন্টকে বলি নাই যে তোমরা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করো। আমরা এটা কোনোদিন স্টুডেন্টকে বলি না। ইভেন আমরা স্টুডেন্টকে এটা বলেছি যে তোমরা গুজব ছড়ায়ও না, তোমরা এমন কিছু করো না যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আমরা এই আহ্বান করেছিলাম। ডিবি অফিস যখন দেখলো আমাদেরকে এইরকম মারা হয়েছে, তখন আমাদেরকে একটা কথা বলছিল যে যেদিন মেট্রো রেল ভাঙা হয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন? তা আমি বলছি
আমি এবং আমার সব টিম মেম্বারদেরকে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে স্যার আমরা 19 তারিখ সবাই বাসায় ছিলাম। তখন ডিবি এডিসি স্যারকে আমার সালাম, স্যার যদি আমার এই লাইভ দেখে থাকেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। উনি তখন একটা কথা বলছিল, থাকেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে রিলিজ পেয়ে যাবেন, রাইট গুলো? রাইট। এবং আমি তখন ক্লিয়ার করে বলেছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার টিম মেম্বারদের কেউ 19 তারিখ শুক্রবার সারাদিন কেউ বাসা থেকে বের হয় নাই। তখন আমার ফোন নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ সবার নাম্বার নিছে। নাম্বার নেওয়ার পর ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে চেক করে দেখলো যে আমি আমার বাসার দিকে ছিলাম, রাজ সবাই সবার বাসার দিকে ছিল, আমাদের 10 নম্বরের কোনো ইনভলভমেন্ট ছিল না। তখন আমরা একটা রিলিজ পাইলাম যে আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। এবং একটা ওই পর্যায়ের কর্মকর্তা থেকে যখন এই কথাটা আসছে তখন আমার মনে একটা রিলিফ পাইলাম। আমি তখনও ফিল করতেছিলাম গুরু মনে হয় একটু আমরা ছাড়া পাবো। তখন রাত বাজে তখন 2:30। তখন আমাদেরকে একটু খেতে দিছে, আমাদেরকে একটু ভাত খেতে দিছে, আমাদেরকে সবজি তরকারি দিয়ে ভাত খেতে দিছে। আমাদের কাছে মনে হয়েছে যে সামবডি সেভড আওয়ার লাইফ। 6 জন মানুষ ভাত খাইলাম, আমাদেরকে আপ্যায়ন করা হলো। এমন সময় থানা থেকে লোক আসলো। ডিবি আর থানা তো দুইটা ডিফারেন্ট অথরিটি। হ্যাঁ, তো ডিবিতে আমরা যখন ছিলাম তখন থানার লোকজন আসলো, যারা আমাদের ইনভেস্টিগেশন অফিসার ছিল তারা আসলো। আসার পরে এইবার ডিবির কর্তৃপক্ষ জানালো যে তোমরা ওনাদেরকে অ্যাসল্ট করেছো, তোমরা ওনাদেরকে মেরেছো, এটা তোমাদের দায়িত্ব, তোমরা ওনাদেরকে ট্রিটমেন্ট করবা। একটু ভুল হয়েছে, প্রথমে তারা থানাকে কল করার পরে থানা রেসপন্ড করে নাই। তখন তারা আমাদেরকে নিয়ে রওনা দিচ্ছিল থানার দিকে। পরে থানায় ব্যাক করে দিচ্ছিল আর কি। থানায় ব্যাক করতে গিয়ে কিছু দূর পর্যন্ত আগারগা পর্যন্ত নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আগারগা পর্যন্ত নিয়ে এসে তারা রাস্তার পরিস্থিতিটা ভালো মনে হয়নি তাদের কাছে মনে হয়েছে যে সামনে স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে আছে বা কিছু একটা সমস্যা হবে। তারা ব্যাক করে ডিবি অফিসে নিয়ে যায় আমাদেরকে। ডিবি অফিসে নিয়ে গিয়ে তারপরে থানাকে স্ট্রিক্টলি চার্জ করে যে আপনারা মেরেছেন, মূলত যেটা তারা বলছিল আর কি, যে আপনারা মেরেছেন, আপনারা অ্যাসল্ট করেছেন এবং যেভাবে অ্যাসল্ট করেছেন তাতে যদি আমাদের কাছে প্রত্যেকটা পিকচার আছে, সবটা জায়গায় ক্ষত পিকচার আছে। সো যেহেতু অ্যাসল্ট করেছেন তো এটা দায়িত্বটা আপনারাই নেবেন, থানাকে এভাবে জানানো হয়। এটা ঠিক আছে, আপনারা কেউ ভয় পাবেন না। ঠিক আছে, আমি যেটা বলছি এটা ঠিক আছে, আমি বুঝি, আমি আইন যথেষ্ট ভালো বুঝি, আপনারা কোনো ভয় পাবেন না, কেউ কোনো ভয় পাবেন না। লেট মি সাই, ঠিক আছে। তারা বললো জাস্ট যিনি ডিবি কর্মকর্তা ছিলেন সামহাউ উনি পরিচয়টা গোপন করে গেছেন। উনি আমাকে চিনতে পেরেছেন, আমি ওনাকে চিনতে পেরেছি। আমি এখন পর্যন্ত কাউকে বলিনি, এই বললাম মাত্র, উনি আমাকে চিনতে পেরেছেন। তো এনিওয়ে উনি বলছিলেন যে হচ্ছে এইভাবে যে মারছে, তো কিছু যদি হয়ে যায় এটা থানাকে দায়িত্ব নিতে হবে, আমরা এটা দায়িত্ব নিব না। এমনকি উনি ক্রাইম ব্রাঞ্চকেও বলছিলেন যে কেন এটা রিসিভ করা হলো কেন এই পরিস্থিতিতে, তো পেশেন্ট বানায় ছেড়ে দিয়েছে, এটা তো রিসিভ করার কথা না, কারণ কে দায়িত্ব নেবে। তখন বললো যে হচ্ছে ওনাদেরকে থানা থেকে নিয়ে যেতে বললো। থানা রেসপন্ড না করে ওনারা নিয়ে আসলেন, আগারগা পর্যন্ত নিয়ে এসে ওনারা ব্যাক করলেন ডিবি অফিসে। ব্যাক করার পরে থানাকে খুব স্ট্রিক্টলি চার্জ করলেন। যদিও উনি এডিসি, থানা এখানে মিরপুরে ডিসি কে চার্জ করা হলো। তো চার্জ করা হলো, যখন ডিসি কে চার্জ করা হলো তখন ডিসি বুঝতে পারলেন যে ওনাকে পাঠাতেই হবে, লোক পাঠাতে হবে থানা থেকে। তখন এখানে সেকেন্ড অফিসারকে পাঠালেন। সেকেন্ড অফিসার গিয়ে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করলেন এবং তার আগে সোহরাওয়ার্দী হসপিটালে আমাদেরকে আবার ফার্স্ট এড দেওয়া হলো, কিছু ওষুধপত্র দেওয়া হলো। ওষুধপত্র দেওয়ার পরে ওনারা নিতে পারলেন না। তারপরে ওনারা পরিস্থিতি বুঝলেন যে থানাতে খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি ওনারা বুঝতেছিলেন, যে কারণে রাস্তায় স্লো হচ্ছিলেন বারবার করে। তারপর থেকে ফার্স্ট সাহেব আবার বলবেন ইনশাল্লাহ। তখন ডিবি অফিসে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিল, রাত তখন 4:30 বাজে। ও আচ্ছা, হ্যাঁ ওইটাই তো বলেছি, সোহরাওয়ার্দী হসপিটালে গেলাম। ডিবি অফিস থানাকে বাধ্য করছে, থানা কর্তৃপক্ষ আমাকে এবং সানিকে, যেহেতু আমরা মারাত্মক ভাবে তখন আমাদের বডিতে জখম, সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে গেল, হ্যান্ডকাফ লাগায় সোহরাওয়ার্দী হসপিটালে গেলাম। ফাইল চেক হইলো, তারপরে হচ্ছে আমাদেরকে ইনজেকশন দিল, রোলেক আর সার্জেল ইনজেকশন দিল। তখন আমার ইনজেকশনটা আমার দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যে সামথিং হ্যাপেন, আমার পুরো পৃথিবীটা ঘুরতেছে। আমি বললাম অফিসারকে যে আমার একটু রেস্ট দেন, আমাকে একটু 10 মিনিট ঘুমাতে দেন। প্রচন্ড পরিমাণে আমি টায়ার্ড এবং সেন্সলেস হয়ে গেছিলেন। আমি বলি, উনি সেন্সলেস হয়ে গেছিলেন, দাঁড়ায় থাকা অবস্থায় সেন্সলেস হয়ে গেছিলেন। সেন্সলেস হয়ে গেছিলেন, উনি পড়ে গেছে, দুই কাছ থেকে 2 জন পুলিশ ধরেছে। আমি বললাম যে তাড়াতাড়ি বেডে শুয়ে দেন। ওই জিনিসটা উনি বলতে পারছেন না, ওনার মনে হয় না মনে আছে। আমি শুইছি, আমার শোয়ার পরে একটু পর আমি উঠলাম। ওঠার পরে সোহরাওয়ার্দী হসপিটাল থেকে আবার ডিবি অফিসে আনা হইলো আমাদের। তখন অলমোস্ট রাত 2:30 বাজে। তখন একটা ল্যাপটপের সাহায্যে থানার একজন আমাদের ফিঙ্গারপ্রিন্টটা নিলেন, সমস্ত ডিটেইলিংটা নিলেন 6 জনের। এটা নিতে 4:30 বাজে, তখন রাত 4:30।
প্রায় ফজরের আজান দেয়। এটা কখন আজান দিয়ে ফেলছে? এটা হচ্ছে 4:45 মানে অলমোস্ট 5টা। বুধবার রাতে। এটা হচ্ছে বৃহস্পতিবার হয়ে গেছে, বুধবার দিবাগত রাত, বৃহস্পতিবার ভোর। আচ্ছা, বৃহস্পতিবার ভোর। তখন আমাদেরকে 4:30টার সময় এই ডিবি হাজতে নেওয়া হলো। ডিবি হাজতে নেওয়ার পরে আমাদেরকে ডিবি হাজতে এক একজনকে এক এক সেলে দিল। আমরা কোনো মতো ঘুমাইলাম। আমি 3টা ঘন্টা ঘুমাইলাম, কোনো মতো ঘুমাইলাম। একটা ছোট একটা সেলের মধ্যে 20-25 জন মানুষ আটকা। এমন একটা জায়গায় একটা ঘুমানোর জায়গা পাইছি, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক রহমত, যে একটা ঘুমানোর জায়গা পাইছি। তো ডিবি অফিসের হাজতে নিচ তলায় আমি একটু ঘুমাইলাম। সকাল কয়টা বাজে তখন? আবার 7:45, 7:45। এমন সময় থানার ওই লোকজন এসে, এই আপনারা উঠেন, আমাদেরকে উঠে এই প্রিজন ভ্যানে ঢুকাইলো। প্রিজন ভ্যানে ঢুকে আমাদেরকে কোর্টে চালান করে দিল। কোর্টে, জজ কোর্ট, এই জজ কোর্টে, সিএমএম কোর্ট, সিএমএম কোর্টে আমাদের চালান করে দিল। আমাদেরকে ঢুকালো গারদে। কোর্টের নিচে একটা জায়গা থাকে যেখানে সকল আসামিকে একসাথে রাখা হয়, সেটা হচ্ছে গারদ। তো প্রথম গারদে আমরা যখন ঢুকলাম, আমরা 6 জন। আমাদেরকে নাস্তা দেওয়া হইলো তখন। মানে মনে হইলো মাশাআল্লাহ, আল্লাহ মানে কি পরিমাণ রহমত। আমাদেরকে নাস্তা দিল কি, একটা কেক আর একটা রুটি। খাওয়ার পর ছোট কলা, একটা ছোট সাইজের একটা কলা, পানির বোতলও দিছে। আমি মানে খুবই হ্যাপি যে আল্লাহ মানে মানে কষ্ট সুখ, হ্যাঁ, একটা অনুভূতি। আমি তো বুঝতে পারি না গারদ জিনিসটা কি। বোঝা শুরু করলাম ঠিক 2 ঘন্টা পর থেকে। এই যে আস্তে আস্তে লোক আসা শুরু করলো, যত ধরনের আসামি, সব কত লোক হবে? 200-250, 200-র উপরে। একটা রুমের মধ্যে 200 জন লোক। শ্বাস নিতে পারতেছিলাম না, বুঝতে পারতেছিলাম না যে কোথায় আসলাম, কোথায় আসলাম। আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আল্লাহ এখান থেকে একটু বের করো। আমরা তো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি হবে। ওই ভিড়ের মধ্যে ওকালতনামা আসলো। তখন সাইন করে বুঝতে পারলাম যে ওকালতনামা হচ্ছে এমন একটা জিনিস যেটা উকিল, যে আইনজীবী বাইরে আছে, উনি আমার জন্য লড়বেন। তো সেই ওকালতনামায় সাইন হলো। তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের পরিবারের কেউ না কেউ বাইরে অপেক্ষা করতেছে বা যোগাযোগ করার চেষ্টা করতেছে। তো ততক্ষণে হচ্ছে বৃহস্পতিবার সকাল 10:30। আমাদেরকে অ্যারেস্ট করলো হচ্ছে বুধবার সকাল 11:15। তার মানে 24 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। 24 ঘন্টায় আমরা থানার হাজত থেকে, ডিবির হাজত থেকে সিএমএম কোর্টের গারদে। তো ওকালতনামায় সাইন হওয়ার পর আমাদেরকে এক এক করে লাইন নিয়ে গেল, নিয়ে প্রিজন ভ্যানে আবার ঢুকাইলো। আবারও প্রিজন ভ্যান। স্যার এখানে আমি একটু বলি। হ্যাঁ, ওকালতনামা গুলো আসতেছিল মানে একটু অলৌকিক ভাবে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ছিল না। মানে আমরা তো 6 জন ছিলাম একসাথে। সবার ফার্স্টেরই ওকালতনামা আসলো রিপন স্যার। সবার ফার্স্টের ওকালতনামা আসলো রিপন স্যারের। আমরা একটু সারপ্রাইজ হইলাম, আবার কিছুটা শকিংও ছিল যে কি হইলো। স্যার একটা আসলো, আসার পরে রাজ ও হচ্ছে একটা পুলিশের সাহায্যে, হ্যাঁ, বললো যে ও তো ছোট, ও খুবই চিন্তিত ছিল, ও কাঁদতে ছিল একটু পর শুধু ও সাইডে যায় কাঁদে। সবচেয়ে বেশি মানে মেন্টালি যদি অসুস্থ আমরা কাউকে বলি, তাহলে সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে হচ্ছে রাজ, রিপন স্যার এবং আমাদের এমডি স্যার। রাজ এবং রিপন স্যার প্রথম 2 দিন প্রচুর কাছে। তো এক এক করে ওকালতনামা আসতেছে। পরে এমডি স্যারের ওকালতনামা আসলো, সবার শেষে আসছে ফাহাদ স্যারের ওকালতনামা। আমাদের কাউকে কোর্টে উঠায় নাই, শুধু কোর্টে নিয়ে গেছিল রাজকে যখন কোর্টে নিয়ে গেছে, তো ওকে কোর্টে নিয়ে গেছিল। ওকে যেভাবে হ্যান্ডকাপ নর্মালি সামনে বাঁধলেও না ওই ফিলটা হয় না, আমি দেখতেছিলাম। তখন ফার্স্ট আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে যখন আমি রাজের হ্যান্ডকাপটা পরানো দেখছি। 2 হাত পিছে দিয়ে এমন ভাবে বাঁধতেছে যেন মনে হইতেছে আমার ভাইটা কি সন্ত্রাসী, মনে হয় 20টা মার্ডার করে আসছে। ওকে পিছনে এমন ভাবে হাত বাঁধতেছিল। বেঁধে ওকে তখন নিয়ে গেল কোর্টে নেওয়ার পরে বাইরে এসে ওর হচ্ছে আমাদের বাইরে যারা ছিল তাদের সাথে দেখা হয়। এর কিছু বিবরণ রাজ একটু বলবে। আচ্ছা, তো আমাকে যখন নিয়ে যায়, তো আমি মনে করছিলাম যেহেতু আমাকে 6 জন একসাথে, মানে আমাদের 6 জনকে একসাথে নিয়ে গেছে, তো আমি ভাবছি যে আমাদের 6 জনকে হয়তো বা উকিলের ওখানে একসাথেই নিয়ে যাবে। তো আমি প্রথমে আমাকে বের করলো, করার পর আমার পিছনে হাত বাঁধলো আরেকজনের সাথে। অনেকটা আমি বললাম যে আমার হাতটা একটু লুজ করেন, ঢিল করেন, কিন্তু তারা করলো না, অনেক টাইট করে রাখলো। তারপরে আমাকে নিয়ে গেল। এখন নিয়ে যাওয়ার পরে তখন বাইরে অনেক সাংবাদিক ছিল, তারা ছবি তুলতেছিল। তো আমাকে তখন লিফটের ওখানে দাঁড়া করানো, আমার সাথে আরেকটা ছেলে ছিল। তো আমি পুলিশকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আমাকে এই ছেলের সাথে কেন আনা হয়েছে, আমি তো আমার স্যারদের সাথে আসছি, আমি স্যারদের সাথে যাবো। পুলিশটা তখন আমাকে বলে না, তোমাকে এর সাথে যেতে হবে। আমি বললাম না, আমি তো স্যারদের সাথে আসছি, আমাকে খালি একটুকু বলেন যে আমাকে এই ছেলের সাথে কেন, আমাকে স্যারদের সাথে নিয়ে যান। তো আমাকে পুলিশ বলে বেশি কথা বলো না, চলো। তো এই বলে আমাকে ওনারা 5 তলায় নিয়ে গেল। 5 তলায় নিয়ে যাওয়ার পরে আরো একতলা বললো যে উপরে উঠলাম। উঠার পরে আমি কাউকে খুঁজে পাই না। পরে পিছন থেকে দেখলাম একটা মানে আমাদের পরিচিত ভাইয়া, তিনি আসলো। আসার পরে আমি নাম বলবো না, তো কিছুক্ষণ পরে দেখি আমার তাজ ভাই আসছে।
তো তাজ ভাইয়া যখন আসছে তখন আমার একটু সাহস বাড়ছে যে কেউ আমার ভাইয়া তো আছে ওখানে। কিছুক্ষণ পর দেখি আমার ভাবি আসছে, ভাবি এসে আমার সাথে সামনে কান্নাকাটি করতেছে। তো তারপরে ভাবি আসলো, তারপরে ফাহাদ স্যার আমার মানে আন্টি আসলো, তারপরে নীলা ভাবি আসলো। তো ইনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল ফাহাদ স্যার কই, ফাহাদ স্যার কই। আমি ওনাদেরকে বারবার বলতেছিলাম ফাহাদ স্যার আমার সাথেই আছে, কিন্তু আন্টি কোনোভাবে বিশ্বাস করতেছিল না যে ফাহাদ স্যার আমার সাথে নেই, বা না ফাহাদ তোমার সাথে নেই। আমি বললাম না আন্টি, ফাহাদ স্যার আমার সাথেই আছে। তো ওখানে আমাকে প্রায় 5-10 মিনিট অপেক্ষা করানো। আমি তখন অনেক কান্না করতেছি, মানে আমি ভাইয়াকে দেখে আমি খুবই কান্না করতেছি। ওই টাইমে কিছুক্ষণ পরে উকিল আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কিছু করছো না। এর মধ্যে থানাতে পুলিশ আমাকে মানে সাবদেরকে গাড়িতে তোলা আগে পুলিশ আমাকে থানাতে হাজত থেকে তাদের নিজস্ব একটা কক্ষে নিয়ে গেছে। তো নিয়ে যে আমাকে বলছে যে তোমার ফোন আমি চেক করছি, তো তোমার ফোনে আমরা কিছু পাইনি, তোমার ফোনে আমরা কোনো পোস্টও পাইনি, তোমাকে আমরা ছেড়ে দেবো, তুমি টেনশন করো না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমার ভাবিকে নিয়ে যে ধরে দিতে হবে আমাদেরকে। আমি বললাম কেন ভাবিকে ধরে দিতে হবে? কয় তোমার ভাবি পোস্ট করছে। তারপর ওনারা আমাকে একটা স্ক্রিনশট দেখালো 15 জুলাইয়ের একটা স্ক্রিনশট, যেটা ওরকম রিলেটেড কিছু ছিল না। তখন আমি একটু ভয় পেলাম যে আমি ভাবিকে কেন ধরো। আমাকে বলো তোমার বাসার ঠিকানা দাও। তো আমি একটু ঢাকাতে নতুন, আমার বাসার ঠিকানা আমি ওইভাবে জানি না। তখন আমাকে ধমকি দিল ওনারা যে বাসার ঠিকানা কেন জানো না। তারপরে মহিলা পুলিশ রেডি করলো ভাবিকে নিয়ে আসবে এই জন্য। সেই টাইমে আল্লাহর রহমতে অনেক জোরে বৃষ্টি আসা শুরু করলো, প্রায় আধা ঘন্টা বৃষ্টি থামলো। তো ভাবিকে আর নেওয়া হলো না। তারপরে ভাইয়া আমাকে অনেকে বোঝালো যে কান্নাকাটি করিস না। পরে ভাইয়া 6 তলা থেকে পুলিশ আমাকে যখন বাইরে বের করে মানে কোর্ট থেকে, তখন ভাইয়া আমাকে নিয়ে আগায় দিচ্ছে। পুলিশ ভাইয়াকে বারবার বলতেছে আপনি সরে যান, আপনি কি উকিল। ভাইয়াকে বারবার সরে যাচ্ছে, কিন্তু ভাইয়া যাচ্ছে না। একবার ভাইয়া যায়, একবার ভাবি আসে, দিয়ে আমাকে নিচে নামাই দিল, ভাইয়া আমাকে আগায় দিল। তারপরে আমি যখন ওই আবার স্যার আপনাদের যে রুম, ওই রুমে যে দেখি স্যার আপনারা নাই, তখন স্যার আমার মানে খুবই খারাপ। স্যার আমি বলতেছি আপনারা কই, মানে আমি তো স্যার আপনাদের ছাড়া তো আমি তো গেছি স্যার, আপনাদের পেয়ে তো আমি একটু সাহস পেয়েছি, ওইটা আমি আপনাদেরকে পাইনি স্যার। তারপরে কিছুক্ষণ পর আমাকে গাড়িতে তুললো, তুলে নিয়ে আসা মানে আমাকে ওই যে কারাগার নিয়ে আসা হলো। এই সিচুয়েশনের পর এরপরে এই ঘটনার পর তখন আমাদের সবাইকে প্রেজেন্ট ভ্যানে নিল। প্রেজেন্ট ভ্যানে মোটামুটি এই হচ্ছে সিনারিও। এটা হচ্ছে ও তো একটা পার্ট বলছে, এখানে আরো মানে বললে অনেক হয়ে যাবে, এত বলতে চাচ্ছি না, শর্টার হচ্ছে। এরপরে আমাদেরকে সিএমএম কোর্ট থেকে সবাইকে একসাথে করে কেরানীগঞ্জ যখন আমরা আসলাম, মানে দেখলাম কেরানীগঞ্জে তখন সুন্দর একটা জেলখানা। ওয়াও, আমাদের কাছে মনে হইলো মাশাআল্লাহ কোথায় আসলাম, সুন্দর জায়গা। একটা পার্কে ঢুকলাম, হঠাৎ করে পার্কে ঢুকলাম, মন ভালো হয়ে গেল। কিসের মধ্যে, মানে ততক্ষণে জীবনের আশা তো গেছেই, কোথায় যাচ্ছি তার তো কোনো ঠিক ঠিকানা নাই, জীবনের আশা তো গেছে। এখন আমি আর সানি একবার আমার সাথে গুরুর হ্যান্ডকাপ, একবার আমার সাথে রিপন স্যার এখনো কথা বলেন। রিপন স্যার আপনি জাস্ট কোন জায়গা থেকে বলুন আমাকে একটু বললেন, আপনি জেলখানা গল্পটা বললেন। তো আমাদেরকে জেলখানায় যখন ঢুকালো, জীবনে তো ওই রোডে 50 বার গেছি আসছি মাওয়া রোডে, কিন্তু এটা যে এখানে যে আলাদা একটা গল্প আছে, একটা আলাদা জগৎ আছে, এটা প্রথম দেখলাম। তো সুন্দর ফুলের বাগান ঢুকলাম। ঢুকানোর পর সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে যে ব্যাঙের মতো করে বসায় রাখা, প্রতিটা মোমেন্টে ব্যাঙের মতো করে বসায় রাখা হয়। নিজেরা কয়েদি ফিল হচ্ছিল, নিজেরা মনে হচ্ছিল আমি একটা দাগি আসামি। ততক্ষণে বুঝে ফেলছি যে মানে জেলে ঢুকতেছি মানে কবে বেরোবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছি যে আমি আসলে কয়েদি, আমি জেলের আসামি, আমি কয়েদি। ফিল হয়ে গেছিল, মান সম্মান কে কি বলতেছে, তুই তিকারি ছাড়া তো কোনো শব্দ নাই। হ্যাঁ, যারা দেখে সালাম দেওয়ার কথা দিনে 5 বার, এরা তুই তিকারি করতেছে, এটা গায়ে লাগাতে পারছি না। এবং গায়ে লাগানো থেকে শুরু করে অফ করে দিছি, এই বস, কথায় এই বস। এই যে একটা সিচুয়েশনের মধ্যে প্যান্ট খুলে প্যান্টের থেকে যত টাকা পয়সা নিয়ে শুধু বডিটা নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পর সবচাইতে বাজে অভিজ্ঞতা হচ্ছে জেলখানার যে বিল্ডিং গুলা, এক একটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম আছে, এবং সবচেয়ে নিচের যে সেলটা, এই সেলটার নাম হচ্ছে আমদানি। জেলখানার আমদানি মানে আমরা হইলাম নতুন ইনপুট। একসাথে একটা রুমে 77 জনকে ঢুকানো হইলো। ভয়াবহ অভিজ্ঞতা, বলে শেষ করা যাবে না। ওই রুমের মধ্যে এই একটা ড্রেস পরে আমরা সবাই সেম ড্রেসে বুধবার থেকে শনিবার পর্যন্ত, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন একই ড্রেসে একই অবস্থায় আমরা ছিলাম। আমদানির ভিতরে ঢুকে জেলের ভিতরের জীবনটা কি তোমাদের বলে বোঝাইতে পারবো না, যে এটা কি জীবন। যে গেছে কেবলমাত্র সে জানে, এটা বলে বোঝানো যাবে না যে জেলের ভিতরে কি হয়। একটা ছোট টয়লেট, এই টয়লেটের মধ্যে 77 জন মানুষ ঢোকে। 77 জন মানুষ, এটা তো 77 জন কম ছিল। আমরা শুনছি ওই জেলখানার ভিতরে 120+ মানুষও ছিল। এই 120+ মানুষ একটা জায়গার মধ্যে ঘুমায়, এই যে আঙ্গুল গুলো থাকলে যেরকম থাকে না, একটা বডির সাথে আর একটা বডি এমনি লেগে থাকে, এমনি মানুষ ঘুমায়।
না ঘুমাইলে এই পাশের জনেরও জায়গা হয় না, এই পাশের জনেরও জায়গা হয় না। তো জীবনে এরকম যে বিছানা 3 বার ঝেড়ে আমরা ঘুমাই, সেখানে যখন এইখানে ঘুমাইতে হচ্ছে, এই মানুষগুলো যখন ঘুমাচ্ছে, তখন একটাই আশা ছিল যে 4-6টা মানুষ তো একসাথে আছি। এবং আরেকটা জিনিস ভেবে আনন্দ পাচ্ছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া করতেছিলাম যে এত অত্যাচারের পরেও গুলি খাইনি এবং আমরা মানে আমার হাড্ডি গুলা ঠিক আছে। তো জেলখানা যখন গেল ততক্ষণে তো খাওয়া দাওয়া, ওই যে ডিবি অফিসে দেখাইছি, তারপরে আর হচ্ছে যে গারো দেখাইলাম, এরপরে আর কিন্তু খাওয়া দাওয়া নাই। আমদানিতে যাওয়ার পরে আমাদের প্রথম খাবার কি দিল? খিচুড়ি। উফ, মানে জেলখানার যে প্লেট, হ্যাঁ, ভিক্ষুক যে ভিক্ষা করে না, ওই প্লেটের চাইতে ওই প্লেটটা খারাপ। এই প্লেটের মধ্যে আমাদের 6 জনকে দিল খিচুড়ি। দেখে মনে হইলো কি সবাইকে খিচুড়ি দিছে। ওরে লাইন কি সিরিয়ালি যাইতে হয় এবং কেউ কেউ পায়ও না। হ্যাঁ, এই অবস্থায় আমরা খিচুড়ি খাইলাম। কি মনে হইলো কি খাইছি, মানে কিছু একটা গেছে মুখের ভিতরে, কিছু একটা গেছে। আলহামদুলিল্লাহ আমরা বলছি। প্লেটের দিকে তাকায় খাওয়া তো দূরের কথা, চোখ বন্ধ করে শুধু গিলছি। এরপরে আসলো ঘুম। না গুরু, ঘুমানো ছাড়া তো উপায় নেই, হাঁটার তো কোনো সিস্টেমই নেই। একটা জায়গা, আমার বডিটা যতটুক, এতটুক জায়গা আমার জন্য বরাদ্দ। আমার বডিটা যতটুক, আমার বডিটা 6 ফিট, আমার জন্য 6 ফিট জায়গাটাই আছে। এর চেয়ে বেশি 1 ইঞ্চি জায়গা ডানে বামে নাই। আমার ডানে রাজ ঘুমাইছে, আমার বামে হচ্ছে সানি ঘুমাইছে, সানির উল্টা পাশে গুরু ঘুমাইছে, গুরুর ডান পাশে রিপন স্যারের মাঝখানে এমডি স্যার। আমরা 6 জন চিপকাইয়া যে বস্তা রাখে না, ইলিশ ফাইল, চিত হয়ে শুইলে জায়গা হয় না, এমনি শুইতে হয়। তো আমি ডান কাত, আমার পাশে হচ্ছে সানি ডান কাত, সানির পাশে আরেক আসামি ডান কাত, তার পাশে ইলিশ ফাইল করে করে আমরা ঘুমাইছি। তো ঘুমাইতে ঘুমাইতে এই অবস্থা। এরপর এই সিচুয়েশন, এই তো একটু করে বললাম। হ্যাঁ, এইবার রিপন স্যার একটু বলে নেই, সেটা হচ্ছে যে ফাহাদ সাহেব যে খাচ্ছিলেন, ওনার 2 হাতে থিকনেস প্রায় ডাবল অথবা প্রায় ট্রিপলের কাছাকাছি ছিল থিকনেস। ওনার জেনারেল যে থিকনেস, হাতের যে এটা যে থিকনেসটা, এই থিকনেসটা ডাবলের চেয়ে বেশি ছিল, এত পরিমাণ ফুলে গিয়েছিল। আমাদের সবারই হাতে এই থিকনেস ছিল। তো ওনার খাওয়াটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে। সেটা হচ্ছে উনি খাচ্ছিলেন হচ্ছে এই যে 3টা আঙ্গুলকে একখানে করে এইভাবে করে নিয়ে খাচ্ছিলেন, এইভাবে করে নিয়ে খাচ্ছিলেন। উনি পাস করতে পারছিলেন না, পেরে আমার দিয়ে খেয়েছেন উনি। তো যাই হোক, বলুক রিপন স্যার, তারপরে আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছে। প্রথমে এটা চিন্তা করতে পারিনি যে কবে আসবো। আমার টিচারদের দেখে এত শান্তি লাগছে যে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, এটা খুব অকল্পনীয় ছিল। তো স্যার একটা কথা অনেকবারই বলতে চাই, স্যার বলতে পারেন। এই যে আমরা বুধবার থেকে যে একদম জেলখানা পর্যন্ত গেলাম, সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমরা ফুল ফ্যামিলি থেকে ডিটাচ ছিলাম। আমাদের ফ্যামিলির একটা পার্সন জানে না আমরা কোথায় আছি, কিভাবে আছি, হ্যাঁ কখন কোথায় যাচ্ছি এবং সুস্থ আছি কিনা। প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সিঙ্গেল পার্সন এটা ভেবেই এত অস্থির ছিল, উদ্গ্রীব ছিল, এটা নিতে পারতেছিলাম আমরা। আমাদেরকে মেন্টাল টর্চার করছে। আর একটা কথা বলবো যে থানাতে ফাহাদ স্যার, সানি এবং মরিস স্যারের সাথে যে বিহেভিয়ারটা করা হয়েছে, আমরা এতদিন জানতাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইলি এডুকেটেড পার্সন, সবাই বিসিএস ক্যাডার, তাদের থেকে অনেক ভালো ব্যবহার এক্সপেক্ট করেছিলাম আমরা। কিন্তু যেটা পাইছি সেটা আমাদের মানে অকল্পনীয় আর কি, এটা ভাষা প্রকাশ করার মতো না। এটাই বললাম যে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। যে এদের কাছ থেকে আমরা জানি যে খারাপ ব্যবহার করে কনস্টেবল যারা পড়াশোনা কম জানে, এসআই পড়াশোনা কম জানে, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে অন্তত ভালো ব্যবহার করে, তাদের বাচ্চাদের আমরা পড়াই। ইভেন আমাদেরকে যে তুই তোকারি করছে, আমার স্যার তো অনলাইন অনেক আগে থেকে পড়িয়েছেন, আমি তো ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে অনেক টিউশনই করেছি। আমি মেজর জেনারেলের ছেলেকে পর্যন্ত পড়াইছি, আর্মির যে 3rd চিফ আর কি। তো উনি পর্যন্ত আমাকে কোনো স্যার সারা বলেন নাই। আর এখানে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা কোনোদিন চিন্তা করতে পারি না এরা আমাদের এই ব্যবহারটা করতে পারবে, করবে। তো এত কিছু পরে সবকিছু মিলে আমরা চিন্তা করছি আল্লাহ আমরা একসাথে। আপনার এই টিচারের সম্মানের কথা বলে একটা কথা মনে পড়লো, যখন আমাদেরকে মারতেছিল মনিশ স্যারকে সবার শেষে, তখন মনিশ স্যার একটা কথা বলছিল, স্যার হাতে মাইরেন না, এই হাত দিয়ে আমরা বাচ্চাদের পড়াই। মনিশ স্যার এই ওয়ার্ডটা মনিশ স্যার বলছিল। তখন ফাহাদ স্যার একসাথে বলছিল, স্যার আমরা তো আপনাদেরই বাচ্চাদের পড়াই, আপনাদের বাচ্চারাও তো কোনো না কোনো টিচারের কাছে পড়বে। যে ভাষা, মানে টিচারের যে একটা, শিক্ষকের যে একটা সম্মান সব জায়গায়, এটা কোনো সুস্থ সবল মানুষ মেনে নেওয়ার মতো না। আরেকটা বিষয়, আমরা মুসলমান মানুষ, আমরা মুসলমান ছিলাম সবাই, আমাদের জন্মই হয়েছে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। আমি একটু ইসলামটা প্র্যাকটিস করার চেষ্টা করি, 100% পারি না। আমাকে যখন প্রথম দেখে থানার ওই ডিসি, ওই ভদ্রলোক, জীবনে খুব ইচ্ছা আছে দেখা করবো আবার ইনশাআল্লাহ, সেটা পরে বলছি।
কারণ যা হওয়ারটা হয়ে গেছে, জেল খাটছি অফিসিয়ালি 6 দিন জেল খাটছি, এবার তো কিছু নাই, অফিসিয়ালি 6 দিন জেলে ছিলাম। এবং সেটা আমাদের ব্যবহার এরকম যে আমরা অনেক বড় ধরনের ক্রাইম করে জেল খাটছি। আচ্ছা, তো ওই ডিসি আমাকে বলতেছে এটা তো দেখে মনে হচ্ছে জামাত হবে, আমি আবার নামাজ পড়াই, এবং সেই ল্যাঙ্গুয়েজটা বলছে আমার স্পষ্ট মনে আছে, তোর কাছে যাবে ম্যাথ শিখতে, তুই নামাজ পড়তে বলবি কেন? এখন সে হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান জানি না কি হবে, কিন্তু আমাদের তো সব ধর্মের প্রতি রেসপেক্ট আছে। তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম, আমার পাঞ্জাবি পড়া ছিল, আমি মাঝে মাঝে পাঞ্জাবি পড়ি, পাঞ্জাবি পড়া ছিল, ভাগ্যিস আল্লাহ শুকরিয়া আদায় করছে মাথায় টুপি ছিল না ওই দিন। হ্যাঁ, আমাকে তো জঙ্গি বানায় একদম ক্রস ফায়ার করে দিলে কিছু করার ছিল না। এই মাঝে মাঝে সিচুয়েশন হিজবুত তাহরীরও বলা হয়েছে, আমাকে বলা হয়েছে, ওনাকে বলেছে, আমাকে বলেছে, সানিকে বলেছে। তো সেখানে স্যারকে তো জামাত বলবেই, এটা খুবই স্বাভাবিক। একটা মানুষ নামাজ পড়লে জামাত হয় না, এটা বলতে চাই। রিপন স্যার বলুন। তো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আল্লাহ আমাদেরকে, হ্যাঁ, আল্লাহর কাছে বিচার দিব, এবং মানুষ হিসেবে মৃত্যুবরণ তো করবই, মানে মৃত্যুর স্বাদ তো নিতেই হবে, সবাই মরবে, আল্লাহর কাছে বিচার দিব কিয়ামতের দিন, এর বিচার চাবো আর কি। তবে আমরা টিচার, আমরা হয়তো খুবই 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 নগণ্য ক্ষুদ্রতম টিচার, নগণ্য মানের টিচার, কিন্তু আমরা তো টিচার, আমরা একটু ভালো ব্যবহার আশা করেছিলাম, সেটা আমরা কোনো জায়গায় পাইনি। এবার ডিবির সিনারিওটা, এবং একজন অফিসারের নাম বলেই ফেললাম স্যার, এডিসি হাসান, এহসান, এসআই মতলব সাহেব, মাতলুব। তো এডিসি এহসান সাহেবের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা অসাধারণ ছিল। আল্লাহ ওনাকে মানে আরো অনেক অনেক বড় মাপের অফিসার বানাক। তো আরেকটা জিনিস স্যার একটু বলি, আমরা টিচার হিসাবে আমার জীবনটা সার্থক। এই 6 দিনে যে কদিন ছিলাম ওখানে, আমরা সেপারেট হয়ে গেলাম। যখন আমাদের ওই যে আমদানি থেকে আলাদা আলাদা ওয়ার্ডে দিল, তখন সানি, ফাহাদ স্যার, মনির স্যার এক রুমে ছিলেন, এমডি স্যার এক রুমে, আমি এক রুমে, রাজ এক রুমে। তখন সবাই একটু, বিশেষ করে রাজের একটু মন খারাপ হয়েছে, ও আমাদের প্রায় খুব ছিল, সাহসী ছিল, কিন্তু আমাদের ছাড়া হয়ে গিয়ে মন খারাপ করছে। কিন্তু আমার রুমে 6টা স্টুডেন্ট ছিল, ওরা আমার ডিরেক্ট স্টুডেন্ট না, কিন্তু ওরা জানে যে আমি ইউটিউবে আমার লেকচার আছে অনেক, এটা দেখে চিনে ফেলছে। এবং ওই 6টা ছেলে আমাকে এত ভালোভাবে রাখছে, ওই 6 দিন আমার জন্য কষ্ট হয় না, বাইরের মানুষের জন্য বেশি কষ্ট হয়েছে। ওরা আমাকে, আমি 2 দিন গোসল করেছি, আমি লুঙ্গিটাও আমি ধুতে পারি, ওরা ধুয়ে দিচ্ছে। 2-1 বার খাইছি আমি, ওই মোটা ভাত খাইতে পারতাম না, ওরা আমার জন্য বিস্কিট, চানাচুর সব নিয়ে আসছে, এবং প্লেটটা আমি একদিনও ধুতে পারি, ওরা আমাকে ধুয়ে দিচ্ছে প্লেটটা। এই তখন মনে হচ্ছে না, এই প্রফেশনটা সার্থক। আর কটা ছেলে আসছিল, স্যার আমরা এখন ফাঁসি দিলেও আমাদের আফসোস, আপনারা আছেন। এই কথা, কতগুলি কথা শুনে আমরা একটু আরো সাহস পেয়েছেন, আমরা ইনশাল্লাহ কিছু যদি হয়েও যায়, এটা সবার পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তবে আরেকটা কথা, যে এই গত কিছুদিন আন্দোলনে যে বাচ্চাগুলি মৃত্যুবরণ করেছে, সবার মানে রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, ওদের ফ্যামিলিকে ধৈর্য ধরা তৌফিক দান করুন, এবং এর বিনিময়ে আমরা যে একটা ভালো কিছু পেতে যাচ্ছি ইনশাল্লাহ, এটা যেন খুব ভালোভাবে আল্লাহ কবুল করেন আর কি। বলেন স্যার, আরেকটা জিনিস, একটা জিনিস বারবার, একবার তো আমার চোখ দিয়ে পানি বের হয়, রাজ একবার কাঁদে, রিপন স্যার একবার কাঁদে, তো মনির স্যার এবং ফাহাদ স্যার সবসময় আমাদের সাহস দিচ্ছিল, সানি এর থেকে খারাপ কিছু তো হইতে পারতো। হ্যাঁ, সানি, আমি এটা বলছিলাম সানিরে, যে সানি থানায় হচ্ছে আমাদেরকে গুলি করতে পারতো। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া, এবং তোমাদের দোয়া ছিল যে থানা আমাদের গুলি করার পরে হচ্ছে মনির স্যার চেষ্টা করছে বিভিন্ন ভাবে আমাদেরকে মজা দিয়ে রাখার। হ্যাঁ, রাজকে সাথে সবচেয়ে বেশি করছে, রাজের সাথে, যাতে উৎফুল্ল রাখা। মানে ওই মোমেন্টে যদি মেন্টালি আমরা ডিপ্রেসড হইতাম, তাহলে আমি মারা যেতাম। আমি দেখতেছিলাম এমডি স্যারকে, মানে মানুষ পাথর হয়ে যাইতে দেখছি ওই দিনে। প্রথম 2 দিন তো স্যারের মুখ দিয়ে একটা শব্দ বের হয় নাই কোনো, স্যার যেমন আছে, আর স্যার শুধু, আমি শুধু দেখতেছি, স্যার শুধু মানে ফুল পাথর একটা মানুষ। আমি সিকোয়েন্সিয়ালি বলি, আমদানিতে আসলাম না, আমদানিতে আমরা কতক্ষণ ছিলাম? আমদানিতে একদিন, বিভৎস একদিন 77টা মানুষ একটা রুমের মধ্যে 3 বেলা খায়, 3 বেলা 77 জন মানুষ 3 বেলা ওই থালাবাটি ধোয়ার জন্য সিরিয়াল দেয়, তারপর খায়, এবার ওই থালাবাটি আবার ধোয়ার পরে আবার রাখে। বিচিত্র ধরনের মানুষ একসাথে, সিগারেটের গন্ধে থাকতে পারি নাই, ওদেরকে বুঝাইতে পারতাছি না যে তোরা সিগারেট খাইস না, যারা আমাদের সাথে ছিল। মানে মনে হবে যেন টিয়ার শেল মারছে রুমের মধ্যে, কিন্তু সিগারেট খাচ্ছে। যাই হোক, এই অবস্থা। এখন এই অবস্থায় আমাদেরকে সবাই ডাকলো, আমাদের আবার হচ্ছে আমাদের কি কার্ড বানালো, কেস কার্ড বানালো আমাদের সবার, মামলা আর ধারা। আমাদের ধারা কি জানি? 10টা ধারা ছিল, 11টা ধারা ছিল আমার, ওর 10টা ধারা ছিল। বিশেষ ক্ষমতা আইনের একটা কেস কার্ড। আমরা ভাঙচুর, আমরা বিস্ফোরক, আমরা মেটেরিয়াল ভাঙছি, আমরা পুলিশের উপর হামলা করছি, মানে অ্যাটেম্প্ট, মানে যত ধারা সম্ভব সব ধারা দিছে। আমি নিজে ধারা গুনতে পারতেছি না যে এত ধারা আমি মামলা খাইছি। যাই হোক, আমদানি থেকে আমাদেরকে ওয়ার্ডে নেওয়া হলো। আমি ছিলাম 5-2-এ,
আমি সানি গুরু 5-2 6-4 6-5 2-4 আর 5-3 আমরা বিভিন্ন ওয়ার্ডে ছিলাম। এই গল্পটা 10 মিনিটে শেষ করতেই হবে, মজার গল্প। এবার যখন আমি ওয়ার্ডে আসলাম তখন জেলটাকে আরেকটু আত্মস্থ করতে পারছি যে ব্লাডের সাথে মিশতেছে যে জেলটা কেমন, মানে জেলে কিভাবে থাকতে হবে, বছরের পর বছর মানুষ জেলে থাকে কেমনে। তো আমাদেরকে ওয়ার্ডে নিয়ে গেল, নতুন মানুষ 32 জন মানুষের মধ্যে আমরা ঢুকলাম 3 জন। এখন ঢোকার পরে কোথায় ঘুমাবো বুঝতেছি না, একটা তো যায়, সবাই ঘুমাচ্ছে। এমন সময় ওই ওয়ার্ডের মধ্যে প্রতিটা ওয়ার্ডে 2 জন দণ্ডপ্রাপ্ত আসামি আছে, যাদের মধ্যে একজন হচ্ছে ইনচার্জ, আরেকজন হচ্ছে রাইটার। তাদের কাছে আমাদের নাম এন্ট্রি হইলো, কেস কার্ডটা জমা দিলাম। আমরা হচ্ছে আমদানি থেকে আমদানিকৃত নতুন আসামি, যারা এখন ওয়ার্ডে থাকবো। এবার ওয়ার্ডে ঢোকার পরে মনে হইলো যে এটা আমাদের বাসা বানাইতে হবে। এবং কারাগারের সবচাইতে বাজে বিষয় হচ্ছে, পৃথিবীর সবচাইতে মানে জঘন্যতম ঘটনা হচ্ছে যে মানুষের কিছু করার নাই, মানে আমার কিছু করার নাই, আমার জেলের ভিতরে কিছু করার নাই, সময় কাটে না। মানে আসরের নামাজ থেকে শুরু করে জেলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি। জেলের মধ্যে জামাতের সহিত নামাজ হয়, জেলের ভিতরে প্রত্যেকটা সেলে আজান হয়, প্রত্যেকটা সেলে জামাত হয়, প্রত্যেকটা সেলে 5 ওয়াক্ত নামাজ হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এশারের নামাজের পরে আমাদের খাওয়া দাওয়া হয়, এশারের নামাজের পরে জেলের ভিতরে ঘুমাইতে হয়। ঘুম চাইলে কেউ গল্প করতে পারে, যার যার গল্প শেয়ার করতে পারে, ঘুম। এবং 3:30 আমাদের ঘুম ভাঙে, 3:30 ফজরের আজান হবে, সবাইকে ঘুম থেকে উঠতে হয়। ঘুমানোর পর ঠিক কটার সময়? 4:30। 4:30টার সময় আমাদেরকে ফাইল হয়ে বসতে হয়, 4 জন করে একটা ফাইল। জেলের ভিতরে নিয়ম হচ্ছে 4 জন করে একসাথে ব্যাঙের মতো বসা, বসে ফাইল হবে। কারারক্ষী প্রতিদিন 2-3 বার যতবার ইচ্ছা আসে, আসার পরে হচ্ছে ফাইল গুনে চেক করে যে এই রুমে যতজন ছিল ততজন আছে কিনা। ভয়াবহ অভিজ্ঞতা। এরপরে সকালের খাবার আনার জন্য যাইতে হয়। এবং আমি মেনশন নট, এই কেরানীগঞ্জের জেলখানার সবচাইতে মজার বিষয়, সবচাইতে আনন্দদায়ক বিষয় ছিল জেলখানার পানি। পানিটা এত বিশুদ্ধ, পানিটা এত ডিপ, আমি শুধু পানি খেয়েছিলাম। এবং জেলখানার ভাত যে কতটা ভয়ানক কষ্টের খাবার, কতটা ভয়ানক কষ্টের সবজি, আর কতটা ভয়ানক কষ্টের ডাল। ভাত, সবজি, ডাল, প্রতিবার ভাত, সবজি, ডাল। সকালে রুটি, হালুয়া, রুটি, সবজি, আর রাতে আর দুপুরে ভাত, ডাল, সবজি, ভাত, ডাল, সবজি, একই খাবার। কিন্তু যখন আমাদের পরিবার আমাদেরকে টাকা দিল, তখন কিছু কিনে খাইতে পারলাম আর কি। সো এই ছিল মোটামুটি ভাবে জেলখানার বর্ণনা। আর নতুন করে কিছু বলতে চাই না। স্যার, জেলখানার দ্বিতীয় দিনের একটা ঘটনা যেটা সবচেয়ে বেশি কাঁদাইছে, যে কি ফাহাদ স্যার তো সচরাচর সাহস দিয়েই যাচ্ছে। তো দ্বিতীয় দিন সকালবেলায় হঠাৎ করে দেখি ফাহাদ স্যার জানালায় মাথাটা লাগায় বাইরের দিকে তাকায় আছে। তো কান্না হয়েছে, কি করবো। আমি তখন আসছি, এসে স্যারের পাশে দাঁড়াইছি। স্যারের পাশে দাঁড়ানোর পরে তার আগে টুকটাক আমরা সবাই একটু কান্নাকাটি করছি। ফাহাদ স্যার সবসময় সাহস দিয়ে যাচ্ছে আমাদের। তো ওই সময় এসে আমি স্যারের পাশে এসে দাঁড়াইছি, দেখি স্যারের চোখটা ঝলমল করতেছে। আমি জিজ্ঞেস করতেছি, স্যার কি হয়েছে, আপনার কি হলো? স্যার তখন বলতেছে কি যে আমার মেয়েটা প্রত্যেকদিন সকালে সানি ঘুমের থেকে উঠে বলে, বাবা কোথায়, বাবা বাবা বলে চিৎকার দেয়। আমার মেয়েটা এখন কারে নিতেছে বলে স্যার দিয়ে 2 চোখ দিয়ে মানে অঝরে পানি বের হইতেছে। তখন স্যারকে তখন আমি জড়াই দিয়ে বলছি, স্যার আপনি ভেঙে পড়লে আমাদের কি হবে, আমরা তো আপনারা দেখে আসছি। তখন আমার চোখের ভিতর আসতেছিল আমার বাবা, রেখে গেছে অসুস্থ মানুষ, ডান পায়ের লেগামেন্ট ছেঁড়া, আব্বু জন্ডিস। আব্বুর চেহারাটা মানে ভাবতেছিলাম যে তার এখন সিচুয়েশনটা কি, মানে বাবার যে একটা ফিল। জেলখানে আমরা কিন্তু ইউজ টু হয়ে গেছিলাম 1-2 দিন পরে, কিন্তু এই যে পরিবারের মানুষগুলো, বাইরের যে দৃশ্যগুলো, 6টা দিন কারোর সাথে কোনো কথা নাই। 6টা দিন স্যার, আমরা এখানে যারা আছি সবাইকে স্যার অনেক বেশি ভালোবাসে। আমাদের যে সাকিব বাংলা পড়ায়, তো স্যারের স্টুডেন্ট, স্যার যে ওরে কতটা ভালোবাসে মানে থানায় বুঝছি। থানায় বারবার, তোমরা জানো আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে, তোমরা জানো আমরা কে কতটা ইনভলভমেন্ট ছিলাম, স্যার কতটুকু, আমি কতটুকু, মনির স্যার কতটুকু, রাজ, সাকিব কে কতটুকু। কয়েকবার আমাদেরকে বলছে সাকিবকে ফোন দেন, সাকিবকে আনান, এই সাকিব হাসানকে ওকে আনান, ওর নাম্বার দেন। আমরা একবারের জন্য পরিচয় নেই, একবার বলছে স্যারকে মারছে, আমাকে মারছে। মানে ওই দিন আমি শুধু দেখতেছিলাম স্যার, পরে স্যার এসে বলতেছে, সানি আল্লাহ সহায়, এখানে আপনি আমি মার খেয়েছি, আমার সাকিব আসে নাই, আমার সাকিব আসে নাই। সাকিব তো এটা সহ্য করতে পারছে। যে পরিমাণ মার আমি সহ্য করতে পারছি বা সানি সহ্য করতে পারছে, আমারে কমসে কম 22 থেকে 25টা বাড়ি দিছে পিছনে, এবং মোটা এই রোলার মানে নিয়ে সোফার উপরে উপর করে শোয়। তো আমি দেখতেছিলাম যে, তখন আমি ভাবতেছিলাম যে শিক্ষক যে বাবা হয় এটা তার আরেকটা নমুনা। যে স্যার মানে আমরা ভিতরে, কিন্তু স্যার বাইরে সাকিবের কথা চিন্তা করতেছে। স্যার ভাবতেছে আল্লাহ
স্যার বারবার বলতে আল্লাহ ভাই যাদের নাম বলতেছিল আমাদেরকে, আল্লাহ সাকিব রে এবার ও যেন একটু দূরে সরে থাকে, ওরে যেন হাতে না গুরুকে নিয়ে আমার যথেষ্ট কনফিডেন্স আছে, মায়ের সহ্য করতে পারবে, শক্ত শরীর, দেখলে মনে হবে কিছু নেই, কিন্তু গুরু অনেক বেশি পরিমাণে স্ট্রং ছিল আমার চেয়ে। আমি সামটাইমস হচ্ছে ইমোশনাল ছিলাম, কিন্তু গুরু অনেক স্ট্রং ছিল। এবং এর মধ্যে যে মজাগুলা করে আমাদেরকে যে এন্টারটেইন করতে, মানে আমাদেরকে এন্টারটেইন করতে হচ্ছিল, মানে আমি যদি কোনোভাবে মনে করি যে আমার মন খারাপ তাহলে আমি মরে যাইতাম, কিন্তু আমাদেরকে ফিল করতে হবে যে না, মানে ফিল কি করতে হবে, গুরু সূর্য উঠবে, মানে আমরা মুক্ত হব, আমরা একদিন বের হব। এক একটা অফিসে আসি, অফিসে আসরের নামাজের পরে মাগরিব কখন আসে টের পাই না। চোখের পলকে চলে যায়, আর ওইখানে আসরের থেকে মাগরিব। মানে জেলখানার সবচেয়ে বাজে বিষয় হচ্ছে আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ার পরে কথা বলতেছি, হ্যাঁ এত কথা বলছি, একটু ঘুমাই যাইতেছি, ঘুমাই গেছি, এত গল্প করছি, ওমা মাগরিবের নামাজ, মাগরিবের আজান দেয় না, ঘড়ি তো নাই, দেখতে পারতেছি না কয়টা বাজে, মনে হচ্ছে 2 ঘন্টা চলে গেছে। এই 2 ঘন্টা চলে গেছে যখন ফিলিংস হয়, তারও মনে হয় 20 মিনিট পরে মাগরিবের আজান হয়েছে। প্রতিটা মোমেন্টে মনে হয়েছে যে এরে আল্লাহ, একদিন তো মনে হচ্ছে 1 মাসের সমান। যাই হোক, এইভাবে আমাদের জীবনটা পার হয়েছে। কতটা নিপীড়নের শিকার হতে হয় যারা জেলে যায়। তো স্যারদের প্রতি জানাই অনেক কৃতজ্ঞতা এবং তাদের অনেক ধন্যবাদ, তাদের কারণ এবং শহীদদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ। তো ভিডিওটি দেখে কাঁদেনি এমন কেউ আছে কিনা আমার জানা নেই। তো সবাই ভালো থাকবেন এবং ওসি সহ সকলের বিচার দাবি করছি এবং স্যারদের ক্ষতিপূরণ এবং সম্মাননার ব্যবস্থার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। এই বলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা একমত, যারা সবাই কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ফার্স্ট টিউটোরিয়াল থেকে নেওয়া এবং স্যারের ক্রেডিট সম্পূর্ণ।